এই ফটোকার্ডটা দেখেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন ভারতকে শেখ হাসিনা কার্ড খেলা বন্ধ করতে হবে। আমার তো উল্টোটা মনে হয়, ভারত শেখ হাসিনা কার্ড খেলছে না, শেখ হাসিনা উল্টো ভারতকে দিয়ে কার্ড খেলাচ্ছে। নইলে কত বড় পাওয়ারফুল হলে দেখেন যে সংসদীয় কমিটির সুপারিশ ছিল ভারতের মাটি ব্যবহার করে তাকে কোনো রাজনীতি করতে দেয়া হবে না, কিন্তু সেটাকে উপেক্ষা করে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে 5 তারিখে এসে উনি বক্তব্য রাখলেন। বাংলাদেশ সরকার আগে থেকেই ভারতকে এই ব্যাপারে জানিয়ে রেখেছিল যে সে যাতে বক্তব্য দিতে না পারে। ভারত তাকে আটকাতেও পারে নাই, থামাতেও পারে নাই, ঠিকই সে বক্তব্য দিয়েছে। ভারত জানে শেখ হাসিনা বক্তব্য দিলে ভারত বাংলাদেশের সম্পর্কে আরো নতুন করে চির ধরবে, সম্পর্কে আরো বড় ফাটল ধরবে। কোনো কিছুই সে মানে নাই, বরং সে বক্তব্য রেখেছে। তাহলে ভারত কি এমন ঘটনা ঘটাইছে শেখ হাসিনা যে ভারত শেখ হাসিনার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করছে? এই ব্যাপারটা বোঝা দরকার, এবং এইটার কনসিকুয়েন্স কি হতে পারে পরবর্তীতে ভারত বাংলাদেশ সম্পর্কে সেটাও বোঝা উচিত। এবং আরও ব্যাপার বোঝা দরকার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠিতে পাঠিয়েছিল ভারতকে, কোনো কোনো বিশ্লেষক বলছেন সেটি নাকি আসল চিঠি নয়। এই চিঠিটা 7 থেকে 8 বার পরিবর্তন করে ফেসবুকে দেয়া হয়েছে, ভারত সরকারকে নাকি অন্য চিঠি পাঠানো হয়েছিল। খোলাসা হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। যে বাংলা পালসের আজকের আয়োজনে এই ব্যাপারগুলো প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত একটা বিষয় খেয়াল করুন, রিভা দাস গাঙ্গুলি নামে ভারতের সাবেক একজন হাই কমিশনার, যিনি বাংলাদেশে নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে ভারতের যে বিদেশ দপ্তর বা পররাষ্ট্র মন্ত্রণালয় সেটার পূর্বাঞ্চলের একজন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ডয়েচে ভেলে বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার করেছেন যে শেখ হাসিনা নাকি তাদের দেশে পালায়েও যায় নাই, লুকিয়েও যায় নাই, ছদ্মবেশেও যায় নাই, রাতেও যায় নাই। তা বলা হয়েছে বাংলাদেশের আর্ম ফোর্সেস নাকি তাকে নিরাপদে ওই দেশে পৌঁছে দিয়েছে, এবং ওই দেশে যাওয়ার আগে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। কথাটা, ওনার বক্তব্যটা শুনুন। দেখুন, শেখ হাসিনা ভারতে যখন এসছিলেন তখন তিনি তার কয়েক ঘন্টা আগে অবধি প্রাইম মিনিস্টার ছিলেন। হ্যাঁ, তো উনি ভারতে কিন্তু একটা মানে ফর্মার প্রাইম মিনিস্টার হিসেবে এসছেন। সেজন্য বাংলাদেশ সরকার যে কনভিক্টেড ক্রিমিনাল হিসেবে ওনাকে সবসময় ডেজিগনেট করে, অ্যাজ ফার এজ উই আর কনসার্ন, উনি তো ওনাকে উনি পালিয়েও আসেনি, মধ্যরাত্রেও আসেনি, ছদ্মবেশে আসেনি। ওনাকে ওনার দেশের আর্ম ফোর্সেস ভারতে দিয়ে গেছে ফর হার সিকিউরিটি। তো ওনার স্টেটাসটা যেটা, সেটা ভারতে। আর একটা ইতিহাস বলে জিনিস আছে, ইতিহাস এই বলে যে আওয়ামী লীগ প্লাস শেখ হাসিনার সাথে আমাদের একটা অন্য ধরনের অনেক পুরনো রিলেশনশিপ আছে। তার মানে এখান থেকে খুব সহজেই বোঝা যায় যে ভারত এখনো শেখ হাসিনাকে কোন মর্যাদায় এবং কোন চোখে দেখে। 2 নম্বর পয়েন্টটা হলো, এই যে বললাম শেখ হাসিনা এত পাওয়ার পায় কোথায়, আপনাদের মনে আছে ওই বক্তব্যের কথা? বেশ কয়েক বছর আগে শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা তারা চিরদিন মনে রাখবে। এই যে চিরদিন মনে রাখবে, ভারত কিন্তু মনে রাখছে, কৃতজ্ঞ বন্ধুর মতো পরিচয় দিচ্ছে। সেটা রিভা দাস গাঙ্গুলির বক্তব্যে কিন্তু আরও একবার প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাদের একটা ডিপ রিলেশনশিপ আছে, তারা তার প্রুভেন ফ্রেন্ড, এবং এর ফলে দুই পক্ষেই নাকি লাভবান হয়েছে। ঠিক কোন কোন বিষয়ে লাভবান হয়েছে, স্থিতিশীলতায় এসেছে, কতখানি বাংলাদেশ ভারতকে দিয়েছে, সে ব্যাপার নিয়ে বাংলা পালস কথা বলবে। আপাতত এই ভিডিওটা শুনে আসি যে ডিপ রিলেশন বলতে তিনি কি বুঝিয়েছেন। আর সেটা কূটনীতির বাইরের রিলেশনশিপ, সেটা অনেক অনেক ডিপ একটা রিলেশনশিপ। আর শেখ হাসিনা এখানে আগেও ছিলেন অসম্ভব অ্যাডভার্স কন্ডিশনে, ছদ্মবেশে, ছদ্মনামে ওনাকে থাকতে হয়েছিল সিকিউরিটি রিজনস এর জন্য, যখন ওনার পুরো পরিবারকে অ্যাসাসিনেট করা হয়। তো ওনার একটা উনি আমাদের প্রুভেন ফ্রেন্ড। আপনারা যারা ভারত বাংলাদেশ রিলেশন দেখেন তারা দেখেছেন যে ওনার পিরিয়ডে যখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন, আর আমাদের তরফ থেকে তখন ফর সাম পিরিয়ড মনমোহন সিং ওয়াজ প্রাইম মিনিস্টার, দেন প্রাইম মিনিস্টার মোদির পিরিয়ডে আমরা যা অ্যাচিভ করেছি ইন দোজ ইন দ্যাট ওয়ান সে ফুল 15 years of her being in power, সেটা
আনবিলিভেবল। আর এই এই জিনিসটা প্যারালেলি চলেছে উইথ বাংলাদেশের ওন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফর উইচ উই আর ভেরি হ্যাপি, অ্যান্ড সেটার জন্য একটা ইন্ডিয়ার সাথে ভালো রিলেশনশিপের ডেফিনেটলি একটা রোল আছে। আর এটার একটা ইম্প্যাক্ট আমাদেরও নর্থ ইস্টে পড়েছে, যে পার ক্যাপিটা ইনকামস গ্রো করেছে, পিস এসছে, শান্তি এসছে। তো ওনার সাথে আমরা কিভাবে বিহেভ, উনি একটা আমাদের প্রুভেন বন্ধু, তো আমরা ওনার সাথে যেভাবে বিহেভ করব এখন যখন উনি একটা অ্যাডভার্স সিচুয়েশনে আছে, সেটা তো আমাদের উপরে রিফ্লেক্ট করবে না টু ভেরি লার্জ এক্সটেন্ট, যে আমরা আমাদের প্রুভেন বন্ধুদের সাথে কিভাবে বিহেভ করি। তো সুতরাং উনি আমাদের দেশে আছেন অ্যাজ আ গেস্ট, আর সেটাকে তো কেউ লুকোয়নি, সেটা পার্লামেন্টারি ডিসকাস হয়েছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সোমোটো স্টেটমেন্ট দিয়েছেন পার্লামেন্টে, সব পলিটিক্যাল পার্টির সাথে ডিসকাস হয়েছে। শুনলেন, তার মানে বোঝা যাচ্ছে এত কৃতজ্ঞ বন্ধু এই যুগে পাওয়া খুব মুশকিল। শেখ হাসিনা ভারতকে এখন যা করতে বলছে আমাদের কাছে মনে হয় ভারত এখন ঠিক তাই করছে। এবার আসেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে খুব ক্রমাগত খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল সেটা ভারত অনুধাবন করতে পেরেছে ঠিক শেখ হাসিনা চলে যাবার কিছুদিন পর থেকেই। যার ফলশ্রুতিতে ভারত যখন দেখলো ক্রমাগতভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা বেড়েই যাচ্ছে এবং কোনো মতেই এই সম্পর্ককে সঠিক জায়গায় আনা যাচ্ছে না, তখন ভারত 55 বছরের ইতিহাস ভেঙে এই প্রথম কোনো কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশের হাইকমিশনার, ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত করলো। তিনি হলেন দীনেশ ত্রিবেদী। তিনি ভারতের যে সরকার, বিজেপি সরকার, তার রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এত বছর পর উনি রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠালেন, কূটনীতিককে না পাঠিয়ে। কেন? কারণ রাজনীতিবিদ জনগণের পালস বুঝতে পারে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারে এবং দুই পক্ষকে মিলিয়ে কাজ হাসিল করার চেষ্টা করতে পারে। সেই দীনেশ ত্রিবেদীকে নামালেন এবং দীনেশ ত্রিবেদী যশোর বেনাপোল দিয়ে ঢুকেই উনি ঘোষণা দিয়ে দিলেন এবং বললেন, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। অতএব বাংলাদেশের এই 20 কোটি যদি ভারতের 140 কোটির সঙ্গে মিলে যায় তবে একটা খুব পাওয়ারফুল রাষ্ট্রে পরিণত হতে পারে এই ভারত উপমহাদেশ। কথাটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু সেই দীনেশ ত্রিবেদী দেখেন একই রকম কথা শেখ হাসিনার এই বক্তব্যের পরে যখন দেখছে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তখন তিনি বলতে শুরু করলেন। ফটোকার্ডটা দেখুন তিনি কি বলেছেন। তারেক রহমান জনবান্ধব নেতা, ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব, দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব শেখ হাসিনার জেদের কাছে ভারত যেভাবে নতি স্বীকার করছে তাতে যে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে সেই ব্যাপারটা ভারত নিজেও বুঝছে। আর এটা ট্যাকেল দেওয়ার জন্য এই পক্ষে তাদের কূটনীতিক দীনেশ ত্রিবেদী এই ব্যাপারটাকে মেকআপ করার চেষ্টা করছে, কিন্তু তাতে খুব কাজ হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ আগামী সেপ্টেম্বরে যে ব্রিক্সের সম্মেলন ভারতে রয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন না বলেই কথা উঠেছে এবং সেটিই ফাইনাল। এবং এ কারণে ডেল্টা লেন্স একটা চমৎকার ধরনের ফটোকার্ড করেছে এবং নিউজ করেছে যে হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে তলানিতে ঢাকা দিল্লি সম্পর্ক, আমন্ত্রণ পেলেও ব্রিক্স সম্মেলনে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে সম্পর্কের যে বিরূপ বরফ সেটা আর কোনো ক্রমেই গলছে না। এবার আসেন তো, এবার যে প্রশ্নটা সেটি হলো, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটুকু দিয়েছিল এই বিবৃতিটাতে কয়েকটা খুব মারাত্মক শব্দ বলেছেন। আউটরেজ বলেছেন, মানে বাংলাদেশ খুব ক্ষুব্ধ, সেটা একদম রাগ ঢাক না করে প্রকাশ করেছেন। এটা বলেছেন শেখ হাসিনাকে জেনোসাইডাল বলেছেন, এটা প্রকাশ করেছেন ফ্যাসিস্ট বলেছেন, সেটাও বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটি হলো তারা বলেছেন যে বাংলাদেশ কোনো ক্লায়েন্ট স্টেট হবে না, মানে কোনো দেশের করদ রাষ্ট্রে পরিণত হবে না বাংলাদেশ। এই যে বোল্ড স্টেটমেন্ট, এই বোল্ড স্টেটমেন্টে গোটা বাংলাদেশ নতুনভাবে তার পররাষ্ট্র ব্যাপারটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু এই যে লেটারটা, এই যে বিবৃতিটা, সেটাও নাকি 7 থেকে 8 বার পরিবর্তন করা হয়েছে। এবং এই যে পরিবর্তন করা হয়েছে এটা অনেকেই মনে করছে বাংলাদেশের মানুষের কথা ভেবে পরিবর্তন করা হয়েছে যাতে বাংলাদেশের মানুষ খুশি হয়। আদতে নাকি এই চিঠিটা বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠায়নি। নবনীতা চৌধুরী এরকম একটি ক্লেইমই করেছেন,
এবং এই ক্লেমের ভিত্তি কি সেটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে এটার একটা প্রমাণ পাওয়া গিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া ভাষার বিবৃতিটি একটা ফেসবুক পোস্ট মাত্র। ভারতকে সেই চিঠি পাঠায়নি সরকার, বরং সেদিন ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে ভারত থেকে আরও বেশি ডিজেল পাঠানোর অনুরোধ করেছে। নবনীতা চৌধুরী সম্পর্কে আমরা জানি, নানান বিষয় বিশ্লেষণ করেন। ৭১ টিভির এক সময়ের খুব জনপ্রিয় উপস্থাপিকা, পরবর্তীতে ডিবিসি নিউজে, এখন উনি নবনীতা চৌধুরীর বয়ান নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং সেখানে নানান রকম বিশ্লেষণ করেন। অনেক নেতা নেত্রীকে তিনি ডাকেন, সাংবাদিকদের ডেকে এই বিষয়গুলো বিশ্লেষণের চেষ্টা করেন। তার এই ক্লেমটা সঠিক কিনা এইটা বুঝবো রিভা দাস গাঙ্গুলির কথা থেকেই। রিভা দাস গাঙ্গুলি এই চিঠিটাকে যদিও বলেছেন এটি প্রপার কূটনীতিক চিঠি নয়, তিনি নানানভাবে ক্লেম করেছেন। আগে একটু শুনে আসি। ভারতকে একটা চিঠি দিয়েছে। আমি ভেবেছিলাম এই প্রশ্নটা আমি একদম শেষে গিয়ে করব, কিন্তু যেহেতু এই কনটেক্সটে তৈরি হয়ে গেল যে যেই চিঠিটা ভারতকে দিয়েছে সেটা একটা ডিপ্লোম্যাটিক চিঠি, কূটনৈতিক চিঠি। সেখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে জেনোসাইডাল, যেটা একটা খুব ইম্পর্টেন্ট শব্দ কূটনীতির ভাষায়। দুই হচ্ছে উই আর নট আ ক্লায়েন্ট স্টেট। এই দুটো শব্দ আমার মনে হয় যে একটা কূটনীতির যখন যেই চিঠি চালাচালি হয়, প্রত্যেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়। এই দুটো শব্দ আমার মনে হয় খুব লোডেড শব্দ। একজন কূটনীতিক হিসেবে আপনি এই দুটো শব্দকে কিরম ভাবে দেখছেন, এবং যেই লাস্ট যেই চিঠিটা ভারতকে দেওয়া হয়েছে সেই চিঠিটার ইম্প্যাক্ট কতটা বলে আপনার মনে হয়? দেখুন, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আই নো ইটস এ প্রেস রিলিজ, একটা Yes. বিশাল প্রেস হ্যাঁ। রিলিজ। দেখুন, ডিপ্লোমেসিতে নাম্বার ওয়ান, হ্যাঁ, প্রেস রিলিজে খুব ক্লিয়ারলি, মানে না, ফার্স্ট এটা বলি যে খুব খুব ভেবে চিন্তে ওয়ার্ডস সিলেক্ট করা হয়, নাম্বার ওয়ান। এটা আমাদের ট্রেনিং, মানে এটাই আমাদের শেখানো হয় যে ওয়ার্ডস হ্যাভ কনসিকুয়েন্সেস, সো ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য ওয়ার্ড ভেরি কেয়ারফুলি। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেস রিলিজ জেনারেলি একটা ছোট্ট জিনিস হয়, আপনি নিজের বক্তব্যটা রাখলেন, শেষ করে দিলেন। কিন্তু এই যেটা ইস্যু হয়েছে ওটা ক্লিয়ারলি ডিপ্লোম্যাটিক না, হ্যাঁ, কারণ Okay. ওটার মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ আছে যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি নিজেদের গভর্নমেন্টের, পুরনো শেখ হাসিনা টাইমের গভর্নমেন্টের অনেক কিছু ডিসক্রাইব করছে। তো এটা আই থিঙ্ক পুটস দ্য বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অলসো ইন আ ভেরি অকওয়ার্ড পজিশন। আমি 1 মিনিট ইন্টারাপ্ট করছি। তার মানে আপনি এই চিঠিটাকে ডিপ্লোম্যাটিক চিঠি হিসেবে গণ্যই করছেন না, মানে ইউ আর নট কনসিডারিং ইট অ্যাজ আ ডিপ্লোম্যাটিক। It could have been a short thing where নিজেদের যে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা এটা পছন্দ করেনি সেটা এক্সপ্রেস করা যেত, কিন্তু ফরেন অফিসকে ড্র্যাগ করে একটা পুরনো সরকারের বিষয়ে এইসব কথা বলানো, এটা ফরেন অফিসকে অসম্ভব বেশি একটা পলিটিক্যাল পজিশনে নিয়ে যাওয়া হয়েছে। সো আই থিঙ্ক এই যে প্রেস রিলিজটা ইস্যু হয়েছে, আর অবশ্য আমি কারণ বাংলাদেশ নিউজ টিভি ফলো করি, তো এটাও দেখলাম যে এই ডিপ্লোম্যাটিক নোটটা নাকি মানে এই প্রেস রিলিজটা নাকি 8 থেকে 9 বার রিড্রাফট হয়েছে। আচ্ছা, মানে এটা একবার পোস্ট করা হয়েছে, তারপর আবার নামিয়ে আবার রিড্রাফট হয়েছে, আবার নামিয়ে আবার রিড্রাফট হয়েছে। তো ইনফ্যাক্ট যেটা ওনাদেরও রিটায়ার্ড ডিপ্লোম্যাটরা যারা এসব নিয়ে ডিসকাশন করছিলেন বলছিলেন যে ভাষা কূটনীতিক ভাষা নয় প্রেস রিলিজের বিয়ন্ডে চলে গেছে। আর আমি পার্সোনালি যেটা দেখলাম সেটা হলো যে মানে একটা ফরেন অফিস নিজেরই দেশের পুরনো গভর্নমেন্টের বিষয় এই ধরনের মন্তব্য করছে, এটা খুব আনইউজুয়াল, এটা খুবই আনইউজুয়াল। আমরা শুনলাম রিভা দাস গাঙ্গুলির কথা, এবং সেখানেই আমরা বুঝতে পারি ভারত সরকার এই চিঠি রিসিভ করেছে। তিনিও একই কথা বলেছেন, 7 থেকে 8 বার চিঠিটাকে নাকি পরিমার্জন করা হয়েছে, কিন্তু চিঠিটা পায়নি এমন কথা রিভা দাস গাঙ্গুলি বলেননি। অতএব এই কূটনীতিক চিঠিটা সম্পর্কে একজন সাবেক কূটনৈতিক এই ব্যাপারটা জানেন, এবং বোঝা যাচ্ছে বাংলাদেশ সরকার এই চিঠিটি পাঠিয়েছেন। যদি তা না হতো দীনেশ ত্রিবেদী এটাতে মলম লাগানোর চেষ্টা করতেন না, ভারত সরকার এটার ব্যাপারে নমনীয় হতেন না, ব্রিক্স সম্মেলনে তাকে ডাকতেন না, এবং অন্য অনেক কাজ হতো। এবং একজন কূটনীতিক কোনো প্রকার খবর না নিয়ে ডয়েসে ভেলের মতো একটা স্বনামধন্য মিডিয়ায় এই কথা উনি বলতেন না। অতএব চিঠিটা প্রপার হয়েছে কি হয় নাই সেটা পরের প্রশ্ন,
চিঠি যে রিসিভ করেছে এটা মোটামুটি এখান থেকে বোঝা যায়। রিভা দাস গাঙ্গুলিকে আমলে নিতেই হচ্ছে, কারণ উনি ভারত সরকারের নিযুক্ত হাই কমিশনার ছিল বাংলাদেশে, এবং পরবর্তীতে উনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা একজন উপদেষ্টাও ছিলেন। অতএব বোঝাই যাচ্ছে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কথা খুবই পরিষ্কার, বাংলাদেশের সাথে এতখানি সম্পর্ক খারাপ করার পরও শেখ হাসিনা কোনো মতেই ভারতকে তোয়াক্কা করছে না, এবং শেখ হাসিনার আসল কার্ডটা লুকিয়ে আছে। শেখ হাসিনা ভারতকে এত দিয়েছে, এত দিয়েছে, এত দিয়েছে যে ভারত সত্যি সত্যি চিরজীবন মনে রাখছে এবং সেরকমভাবেই কাজ করার চেষ্টা করছে। অতএব শেখ হাসিনাকে দিয়ে ভারত কার্ড খেলছে না, বরং শেখ হাসিনা ভারত কার্ড খেলে বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা ক্রমাগত করে যাচ্ছে। মানব জমিন তেমনই একটা রিপোর্ট করেছে যে সম্পর্ক বদলে গেল 24 ঘন্টায়, এই এক বিবৃতি নিয়ে। সামনে কি হয় দেখার বিষয়। তবে ফাইনাল ক্যালকুলেশন একটাই, যদি বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, শেখ হাসিনাকে ভারতকে সেভাবেই ডিল করতে হবে। অন্যথায় আদতে ভারতের জন্যই সেটা ক্ষতি। যে দেশ যত বড়, সামান্য ক্ষতি তার জন্য তত বড় ক্ষতি হয়ে কারণ হয়ে দাঁড়ায়। এই কথা বুঝতে হবে। রিভা দাস গাঙ্গুলি তো বলেইছেন বাংলাদেশকে দিয়ে তাদের অনেক অ্যাচিভমেন্ট, অনেক কিছু তারা করেছে। এই অ্যাচিভমেন্টের কথা তারা মাথায় নেবে, নাকি একজন পলাতক আসামিকে বারবার রিলেভেন্ট করার চেষ্টা করবে ভারত, সেটিই দেখার বিষয়। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান, শেয়ার করুন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদেরকে বড় হওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।